সমুদ্রের গভীরত্বে কিছু তেলের পাইপলাইন রয়েছে যেগুলোকে ড্রাইভার্সরা রিপেয়ার করে থাকে। ড্রাইভারদের এই কাজ পৃথিবীর সব কাজের থেকে ডেঞ্জারাস একটি কাজ হিসেবে গণ্য করা হয়। এতে বেশিরভাগ মানুষেরই মৃত্যু হয়, কারণ সমুদ্রের 300 ফিট নিচে, 500 ফিট নিচে, এমনকি 1000 ফিট নিচে গিয়ে এই কাজ করা খুবই বিপজ্জনক। আজ আমরা যে গল্পটা দেখব এর নাম হচ্ছে লাস্ট ব্রিথ। এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা সম্পূর্ণ সত্য একটা ঘটনা। হে এভরিওয়ান, তোমাদের সাথে আমি তাকুর ইসলাম সাবিন। আজ আমরা এক্সপ্লেইন করব লাস্ট ব্রিথ। হ্যাঁ, এটা 2025 সালে রিলিজ হয়েছে এবং খুবই জনপ্রিয়তা পেয়েছে। সো আর কথা বাড়াবো না, আমরা গল্প শুরু করছি। গল্পের শুরুতে আমরা খুব সুন্দর একটি আইল্যান্ড দেখতে পাই। এই আইল্যান্ডের মাঝখানে ছোট্ট একটি ঘর ছিল। এখানে ছিল আমাদের মেইন চরিত্র ক্রিস এবং তার সাথে ছিল তার হবু স্ত্রী। ওরা দুজন খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। আর হ্যাঁ, এই ছোট্ট আইল্যান্ডটা এটা ক্রিসের কেনা। ওদের বিয়ের পর ওরা এখানেই বসবাস করবে। যাই হোক, ক্রিসের হবু বউ এখানে খুব ঘাবড়েছিল। তখন ক্রিস ওকে ভরসা দেয় ও সেফলি বাড়ি ফিরবে। আর হ্যাঁ, ও কথা দিচ্ছে ওর কোনো রকম কোনো ক্ষতি হবে না। আসলে বন্ধুরা, আমাদের ক্রিস হচ্ছে একজন ড্রাইভার। হ্যাঁ, সমুদ্রের গভীরত্বে যে সকল পাইপলাইনগুলো আছে সেগুলো রিপেয়ার করার কাজই ক্রিস করে। এখানে ওরা দুজন একে অপরের সাথে কিছু মুহূর্ত কাটিয়ে একে অপরকে বিদায় জানায়। আজ ক্রিস খুবই খুশি, কারণ ও ওর পছন্দের কাজে আবারও জয়েন করেছে। এখানে ওর বন্ধু ডাঙ্কানের সাথে ওর দেখা হয়। ডাঙ্কান ওকে জড়িয়ে ধরে ভালোবাসা জানায়, কংগ্রেচুলেশন বলে নতুন একটি আইল্যান্ড ক্রয় করার জন্য। ডাঙ্কান ওকে আরও জানায় ওরা তিনজন একই টিমে রয়েছে। হ্যাঁ, ক্রিস, ডেভিড এবং ডাঙ্কান। এমন কথা শুনে ক্রিস খুব আগ্রহী হয়ে পড়ে যে আসলে ডেভিড কেমন। হ্যাঁ, ডেভিড ছিল খুবই চুপচাপ একজন লোক, যে কিনা আজাইরা কারোর সাথে কথা বলতে পছন্দ করতো না। ক্রিস ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ডেভিড ওর কোনো কথায় জবাব দেয় না। এখানে একজন লোক আসে যে কিনা সবাইকে দল গঠন করে দিচ্ছিল। ইনি মোট 3টা টিম বানায়, যেখানে একটা টিমে রয়েছে আমাদের ক্রিস, ডাঙ্কান এবং ডেভিড। হ্যাঁ, এই দাড়ি সাদাওয়ালা লোকটার নাম হচ্ছে ক্রেইগ। আর এই 3টা টিম মূলত এই লোকের আন্ডারেই কাজ করবে। দেন তারপর আমরা সবাইকে একটি ক্যাপসুলের মধ্যে প্রবেশ করতে দেখি। আসলে ওরা সমুদ্রের 300 ফিট গভীরত্বে গিয়ে কাজ করতে চলেছে। পানির যত বেশি ডিপ হবে তত বেশি শরীরের উপর একটা প্রেশার পড়বে, আর সেই প্রেশারটাকে মানিয়ে নেওয়ার জন্য এই ক্যাপসুলটাকে তৈরি করা হয়েছে। ওরা 24 ঘন্টার মতো এই ক্যাপসুলে থাকবে, আর এই 24 ঘন্টায় ওদের শরীর সেই চাপটাকে গ্রহণযোগ্য করে তুলবে। ক্রিস ওর সিটের পাশেই ওর হবু বউয়ের ফটো লাগায়। এতে বোঝা যায় ও ওর বউকে খুবই ভালোবাসে আর তাকে খুব মিস করছে। এইখানে ডেভিড ক্রিসকে বলে, আমিও একসময় তোমার মতোই ছিলাম, আমিও আমার বউকে খুবই ভালোবাসি, আর এই জন্যই আমি আমার কাজ নিয়ে খুবই সিরিয়াস। দেন ওরা অনেক সময় ধরে একে অপরের সাথে গল্প করে। এইখানে ক্রিস ওদেরকে জানায় ও খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। এখানে প্রত্যেকে ওকে কংগ্রেচুলেশন জানায়। তখন ডাঙ্কান বলে, আমিও তোমাদেরকে একটা খুশির খবর জানাতে চাই, এইটাই আমার লাস্ট রেট, এরপর আমি রিটায়ার হচ্ছি। ওর এমন কথা শুনে ক্রিস এবং ডেভিড অবাক হয়। ডেভিড বলে, তোমরা দুজনই তো কিছু না কিছু বললে, তাহলে আমিও বলছি। আসলে আমারও 2টা ছোট ছোট বাচ্চা রয়েছে, আর আমি তাদের জন্যই সেফলি বাড়ি ফিরে যেতে চাই, আর এই কাজটাকে ভালোভাবে সম্পূর্ণ করতে চাই। দেন ক্রেইগ ওদেরকে জিজ্ঞেস করে, তোমরা ঠিক আছো, সব ওকে? দেন ওরা হাতের ইশারা করে বলে ওকে। দেন জাহাজ বেরিয়ে পড়ে ওদের লক্ষ্যে। 24 ঘন্টার মধ্যে ওরা সেইখানে পৌঁছে যাবে। আপনারা সবাই হয়তো জানেন, সমুদ্রের মাঝখানে ম্যাপ তেমনভাবে কাজ করে না, এজন্য বড় বড় জাহাজগুলোকে কন্ট্রোল করা হয় ডিপিএস সিস্টেম দিয়ে। দেন কিছু সময়ের মধ্যে জাহাজ যখন ওর লোকেশনে পৌঁছে যায়, তখন ক্রিস এবং ডেভিড ওদের স্যুট পরে নেয় এবং তৈরি হয়ে পড়ে ড্রাইভিং করার জন্য। ওয়েল, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ওরা মূলত ওদের জাহাজে থাকা ইয়েলো কালার এই ক্যাপসুলের মধ্যে করে পানির অনেকটা গভীরত্বে যাবে এবং সেখান থেকে ওরা সেই পাইপলাইনে যাবে। সো প্রথমে তো ওদের সেই ক্যাপসুলটাকে জাহাজ থেকে নিচে ফেলে দেওয়া হয়। আর হ্যাঁ, এই ক্যাপসুলটা কিন্তু জাহাজের সাথে অলওয়েজ কানেক্টেড থাকবে, মানে জাহাজ যেখানেই যাবে ক্যাপসুলটা তার সাথে সাথেই যাবে। জাহাজ যদি 1 ইঞ্চিও নড়ে তাহলে ওই ক্যাপসুলটাও নড়বে। লাইক ধরতে পারেন আপনি গলায় রশি দিয়ে একটি কুত্তাকে নিজের সাথে করে নিয়ে যাচ্ছেন। আর ড্রাইভিং করার জন্য ডেভিড এবং ক্রিস যাচ্ছে, আর ওদেরকে ঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য থাকবে ডাঙ্ক। তাছাড়া ডাঙ্কের কাজ হচ্ছে গ্যাস লাইন, পাইপলাইন, কমিউনিকেশন লাইন এগুলোর খেয়াল রাখা। মূলত ড্রাইভার্সরা অলওয়েজ এই ক্যাপসুলের সাথে কানেক্টেড থাকে একটি পাইপের মাধ্যমে।
আর এই পাইপটা যদি ছিঁড়ে যায় তাহলে ড্রাইভার্সরা বিপদে পড়বে, তারা ঠিকভাবে অক্সিজেন পাবে না, কমিউনিকেশন করতে পারবে না, এমন ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তারা করতে পারবে না, আর খুব দ্রুত তারা মারা যাবে। এজন্য পাইপের মাধ্যমে ক্যাপসুলের সাথে কানেক্টেড থাকাটা ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে ক্রিস এবং ডেভিড নিচে নেমে পড়ে। ঠিক তখন ক্রিস ওর লোকেশনটা হারিয়ে ফেলে। ডেভিড ওর সাহায্য করে এবং ওকে নিয়ে সেই পাম্পের কাছে চলে আসে। তখন জাহাজ থেকে একটি পাওয়ার কেবল ফেলানো হয়। ক্রিস সেটাকে উঠিয়ে নেয় এবং সেখানে থাকা পাম্পের সাথে কানেক্ট করে, যার ফলে পাম্পটা চালু হয়ে যায়। ওরা দুজন সেখানে থাকা প্রবলেমটা খুঁজতে শুরু করে। খুব শীঘ্রই ক্রিস সেই প্রবলেমটাকে খুঁজে পায় এবং যখনই সেটাকে রিপেয়ার করতে শুরু করে, যা সবকিছু উপরে থাকা ইঞ্জিনিয়াররা মনিটর করছিল, ঠিক তখন একজন জাহাজ চালক খেয়াল করে কম্পিউটারের সিস্টেমে কিছু প্রবলেম দেখা দিয়েছে, যার ফলে প্রত্যেকটা ইঞ্জিন এক এক করে অফ হয়ে যাচ্ছে। তখন ও ক্যাপ্টেনকে এই বিষয়ে জানায়। তখন ক্যাপ্টেন বলে ভালোভাবে চেক করার জন্য। এইখানে একটা দুর্ঘটনা ঘটে, জাহাজটা ওর জায়গা থেকে নড়তে শুরু করে। আসলে এভরিওয়ান, বর্তমানে জাহাজটা এক জায়গায় স্থির ছিল এবং সেই জাহাজ থেকে একটি ক্যাবলের মাধ্যমে সেই ক্যাপসুলটা ঝুলেছিল, আর সেই ক্যাপসুলের সাথে আমাদের ক্রিস এবং ডেভিড একটি তারের মাধ্যমে কানেক্টেড আছে। এখন যদি জাহাজ এখান থেকে নড়ে তাহলে সেই ক্যাপসুলটাও নড়বে, আর যদি ক্যাপসুলটাও নড়ে তাহলে ক্রিস এবং ডেভিড যে তারের মাধ্যমে কাজ করছে সেই তারটা টান লাগবে, ওদেরকে টেনে সেই ক্যাপসুলটা সাথে করে নিয়ে যাবে। বড় বড় ঢেউয়ের কারণে জাহাজ এক জায়গায় স্থির থাকতে পারে না, যার ফলে জাহাজের সঙ্গে সঙ্গে সেই ক্যাপসুলটাও তার জায়গা থেকে দূরে সরে যেতে থাকে। এদিকে ডেভিড এই বিষয়টা লক্ষ্য করে এবং ক্রিসকে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে বলে, কারণ সেই ক্যাপসুলটা যদি ওদের থেকে বেশি দূরে চলে যায় তাহলে ওই ক্যাপসুলের সাথে ওদের যেই কমিউনিকেশন তারটা রয়েছে সেটা ছিঁড়ে যাবে আর ওরা এই মহাসাগরে হারিয়ে যাবে। ক্রিস তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু ওর আসতে অনেকটা দেরি হয়ে যায়। তারপরেও ওরা তাড়াতাড়ি করে পাম্পের উপরে ওঠার চেষ্টা করে। ডেভিড যেহেতু একটু পাওয়ারফুল ছিল, অভিজ্ঞ ছিল, এজন্য ও তাড়াতাড়ি করে উপরে উঠে পড়ে, কিন্তু ক্রিস তাড়াতাড়ি উঠতে পারে না। তার উপর দিয়ে ওর কমিউনিকেশন তারটা হুকের সাথে বেঁধে যায়, যার ফলে ও উপরে উঠে আসতে পারে না। এদিকে ক্যাপসুল জাহাজের সাথে সাথে ওদেরকেও টেনে নিয়ে যাচ্ছিল, আর এত জোরে টান লাগার ফলে ক্রিস ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না, কারণ ওর অক্সিজেন লাইনটা চাপ লেগে বন্ধ হয়ে গেছে। এখানে ডেভিড ওকে ইশারা করে রিজার্ভ অক্সিজেনটা ব্যবহার করতে বলে, যেটা কিনা ওকে 10 মিনিটের মতো ব্যাকআপ দিবে। ক্রিস সঙ্গে সঙ্গে সেই কাজটাই করে, রিজার্ভ অক্সিজেন অন করে দেয়। তখন ডেভিড ওকে বলে স্লোলি শ্বাস নেওয়ার জন্য, কারণ ও যত দ্রুত শ্বাস নিবে তত তাড়াতাড়ি অক্সিজেন গ্যাস শেষ হয়ে যাবে। ডেভিড বুঝে যায় ক্রিসের এখান থেকে বেঁচে ওঠা একদমই অসম্ভব, এজন্য ও ক্রিসকে বলে তুমি ঘাবড়াবে না, তুমি অবশ্যই এই পাম্পের উপরে থাকার চেষ্টা করবে, আর হ্যাঁ অবশ্যই ধৈর্য হারা হবে না, আমি তোমাকে বাঁচাতে আসব, আমি কথা দিচ্ছি আমি অবশ্যই আসব। এখানে সেই অক্সিজেন পাইপটি টান লাগার কারণে ছিঁড়ে যায়, যার সাথে সাথে ক্রিস অনেকটা দূরে চলে যায়। এখানে ডেভিড চিৎকার করতে থাকে এবং ক্রিসকে ডাকতে থাকে, কিন্তু জাহাজ ওকে টেনে তার সাথে করে নিয়ে যাচ্ছিল। ক্রেগ সবাইকে বলে জাহাজের ডিপিএস সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে জাহাজ ক্রিসকে ছাড়িয়ে অনেক দূর অবধি চলে এসেছে। এদিকে ডাঙ্কান সেই অক্সিজেনের পাইপগুলো টেনে টেনে ডেভিড এবং ক্রিসকে ক্যাপসুলে আনার চেষ্টা করছিল। ডাঙ্কান দেখতে পায় ক্রিসের অক্সিজেন পাইপটা ছিঁড়ে গিয়েছে, ও অনেকটা ভেঙে পড়ে। অন্যদিকে আমাদেরকে ক্যাপ্টেনকে দেখানো হয়, যে কিনা ক্রেগকে জিজ্ঞেস করে ওর কাছে কতটুকু সময় আছে, ও আর কতক্ষণ ব্যাকআপ পাবে। তখন ক্রেগ বলে ওর কাছে 10 মিনিটের মতো ব্যাকআপ অক্সিজেন আছে, এর মধ্যে আমাদেরকে কিছু একটা করতে হবে, তুমি জাহাজের অ্যাঙ্কারটা ফেলে দাও, আর না হয় জাহাজ ভেসে ভেসে অনেক দূর অবধি চলে যাবে। তখন জাহাজের ক্যাপ্টেন না করে, কারণ তো শুধুমাত্র একটাই, যদি অ্যাঙ্কার নিচে ফালানো হয় তাহলে তেলের পাইপলাইনগুলো ফেটে যেতে পারে, আর ক্যাপ্টেন এই রিস্ক একদমই নিতে পারবে না। একজনকে বাঁচাতে গিয়ে পুরো জাহাজের সবাইকে মৃত্যুর মুখে সে ফেলে দিতে পারবে না। সে ক্রেগকে বলে অন্য কোনো উপায় খুঁজে নেওয়ার জন্য। অ্যাঙ্কার মূলত এই জিনিসটাকে বলা হয়, আর এই জিনিসটাকে হয়তো আপনারা সবাই চিনেন। অন্যদিকে আমরা ক্রিসকে দেখতে পাই, যে কিনা পানির মাঝখানে নিজের কম্পাসটা চেক করছিল। কম্পাসটা নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে ও বুঝতে পারে না ওকে কোন দিকে যেতে হবে। এইদিকে ডেভিড তো ওকে বলেছিল ওকে যে করে হোক না কেন পাম্পের উপরে থাকতে হবে, আর না হয় ডেভিড এই অন্ধকারের মধ্যে ওকে কোথায় খুঁজে পাবে। ও কোনো কিছু না ভেবেই একদিকে হাঁটতে শুরু করে। ভাগ্যক্রমে ও পাম্পের কাছে চলে আসে। ওর কাছে বেশি একটা সময় ছিল না, ও যাই করুক ওকে তাড়াতাড়ি করতে হবে। এইদিকে ডেভিড সে ক্যাপসুলে চলে আসে। ওর হাত পা কাঁপছিল, ও
ও অনেকটা ঘাবড়ে বলে, ডাঙ্কান আমার হেল্প করো, আমাকে উপরের দিকে টেনে নাও। ডাঙ্কান ওর হেল্প করে ওকে উপরে উঠায়। এখানে ও ডাঙ্কানকে সবকিছু বলে। এইদিকে আমরা ক্রিসকে দেখতে পাই। ক্রিস চিৎকার করছিল, ডেভিড কোথায় তুমি? ডাঙ্কান হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? কোথায় তোমরা? আর কতক্ষণ লাগবে? ক্রিস একদমই হার মানে না এবং ধীরে ধীরে পাম্পের উপরে উঠতে শুরু করে। ও অনেকটা হার্ডওয়ার্ক করে এবং পাম্পের উপরে চলে আসে। ধীরে ধীরে ওর শরীর দুর্বল হয়ে যাচ্ছিল, কারণ আস্তে আস্তে ওর অক্সিজেন শেষ হয়ে যাচ্ছিল। এই সময় ও নিজের মৃত্যুটাকে দেখতে পাচ্ছিল। ঠিক তখন ওর মনে পড়ে ওর ভালোবাসার মানুষটার কথা, যাকে ও কথা দিয়েছিল ও সুস্থভাবে বাড়ি ফিরবে এবং তাকে নিয়ে নতুন একটা জীবন শুরু করবে। এখানে ক্রিস ওর হবু বউয়ের কাছে ক্ষমা চায়, আর ঠিক তখন ওর অক্সিজেন সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। ক্রিস এখানেই পড়ে থাকে। অন্যদিকে জাহাজের ক্যাপ্টেন এবং বাকি সবাই মিলে ডিসাইড করে তারা জাহাজটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ক্রিসের কাছে নিয়ে আসবে। এখানে ক্রেগ ওর পাশের ছেলেটা, যার নাম হচ্ছে অ্যান্ড্রিউকে বলে, তুমি জাহাজের ড্রোনটা দিয়ে ক্রিসকে খোঁজার চেষ্টা করো, দেখো ক্রিসকে এই ড্রোনের মাধ্যমে উপরে নিয়ে আসা যায় কিনা। তখন অ্যান্ড্রিউ বলে, এই আরবি ড্রোনগুলোকে তৈরি করা হয়েছে মূলত লাশগুলোকে উপরে নিয়ে আসার জন্য, কিন্তু আমি এটা করতে পারবো না। ক্রিস এখন জীবিত রয়েছে, আমরা যদি এই ড্রোনের মাধ্যমে ওকে আনার চেষ্টা করি তাহলে ও মারা যেতে পারে, আর এই কাজটা আমি করতে পারবো না। তখন ক্রেগ বলে, ক্রিস আমার দায়িত্বে, এখন যদি আমরা ওর জন্য কিছু না করি তাহলে ও এমনিতেই মারা যাবে, তুমি সরো, আমাকে করতে দাও। ক্রেগ নিজেই সেই ড্রোনটাকে কন্ট্রোল করতে শুরু করে। ও প্রথমে তো পাম্পের চারপাশটা ঘুরে দেখে এবং যখনই পাম্পের উপরে যায় তখন ও দেখতে পায় ক্রিস সেখানে পড়ে আছে। ও ড্রোনটাকে ক্রিসের কাছে নিয়ে যায়। ও দেখতে পায় ক্রিস নিঃশ্বাস নিতে পারছে না, ওর চোখ বন্ধ হয়ে আছে, অক্সিজেনের অভাবে ওর হাত পা গুলো নড়ছে। ও সবাইকে জানায় ক্রিস এখনো বেঁচে আছে। ও ড্রোনের সাহায্যে ক্রিসকে উপরে ওঠানোর চেষ্টা করে, কিন্তু এখানে ক্রিসের ভাগ্য খারাপ। ও নিজের বডিটাকে সেখানে থাকা হুকের সাথে বেঁধে রেখেছিল, কেননা পানির স্রোতে অথবা পানির প্রেসারে ওর বডিটা যে কোনো জায়গায় ভেসে চলে যেতে পারত। এজন্যই ও বুদ্ধি খাটিয়ে সেখানে লোহার সাথে ওর হুকটা লাগিয়ে রেখেছে, আর এই জিনিসটাই ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ক্রেগ আর ড্রোন দিয়ে ওকে উপরে উঠাতে পারে না। এখানে আমরা জানতে পারি প্রায় 16 মিনিট হয়ে গিয়েছে ক্রিস অক্সিজেন ছাড়া, শুধুমাত্র ওর হাত পা গুলো নড়ছিল, তাও আবার অক্সিজেনের কমতিতে। এইদিকে ডাঙ্কান ডেভিডকে বলছিল কিভাবে ওর সাথে ক্রিসের পরিচয় হয়েছিল। আসলে ক্রিস অনেক আগে থেকে ডাঙ্কানের সাথে রয়েছে। ডাঙ্কান এবং ক্রিস একদিন একটি মিশনে গিয়েছিল, যেখানে ওরা দুজন ডুবুরিকে রেস্কিউ করতে গিয়েছিল। ওরা যখন সেই গভীরত্বে যায় তখন সেখানে একজনকে খুঁজে পায়। হ্যাঁ, দ্বিতীয় জনকে না খুঁজে পাওয়ার কারণ হচ্ছে সে পানির স্রোতে ভেসে কোথাও চলে গিয়েছে। এক্স্যাক্টলি ঠিক একই কারণে ক্রিস হয়তো ওর বডিটাকে সেই হুকের সাথে লাগিয়ে রেখেছে। আসলে একজন সোলজার মারা গেলে তার ডয়ারে অথবা তার ক্যাবিনে তার জামা কাপড়, তার পরিবারের ছবি, দেন ইত্যাদি ইত্যাদি যা কিছু থাকে তা সব কিছু কিন্তু প্যাক করে তারপর তার পরিবারকে দেওয়া হয়। ডাঙ্কান ঠিক একই কাজ করেছিল। সেই নিখোঁজ মৃত লোকটির পরিবারকে তারা ওই মৃত বক্স পাঠিয়েছিল। ডাঙ্কান ক্রিসের হবু বউকে এমন কোনো বক্স দিতে চায় না। ও কোন মুখ নিয়ে ক্রিসের বউয়ের সামনে দাঁড়াবে, কি করে তার প্রশ্নের উত্তর দিবে। এইখানে ডাঙ্কান কান্না করতে থাকে। এইদিকে জাহাজের একজন ইঞ্জিনিয়ার জাহাজের সব প্রবলেমগুলোকে সলভ করে ফেলে এবং ক্যাপ্টেনকে বলে। তখন ক্যাপ্টেন ক্যাপসুলটাকে জাহাজের সাথে কানেক্ট করে এবং ডাঙ্কানের সাথে কথা বলে, ওদের বর্তমান অবস্থা জিজ্ঞেস করে। ডাঙ্কান যখন জানতে পারে জাহাজের প্রবলেম সলভ হয়ে গিয়েছে তখন ও ক্যাপ্টেনের কাছে পারমিশন চায় ক্রিসকে রেস্কিউ করার জন্য। তখন ক্যাপ্টেন পারমিশন দিলে ডেভিড তাড়াতাড়ি করে নিচে নেমে পড়ে ক্রিসকে বাঁচানোর জন্য। তখন ডাঙ্কান বলে, ডেভিড তোমার অবশ্যই ওকে ফিরিয়ে আনতে হবে, আর হ্যাঁ, আমি একদিনে দুজনকে হারাতে চাই না। ডেভিড ডাঙ্কের দিকে তাকায় এবং মুচকে একটা হাসির সাথে সেখান থেকে বেরিয়ে পড়ে। ও তাড়াতাড়ি করে সেই পাম্পের উপরে যায় এবং নিজের বন্ধুর মৃত বডি দেখে ও অনেক বেশি ঘাবড়ে যায়। ও তাড়াতাড়ি করে ওর কাছে যায়, ওকে ওঠানোর চেষ্টা করে। ডেভিড ওর হুকের সাথে ক্রিসের হুকটাকে কানেক্ট করে এবং সেই পাইপ ধরে উপরে উঠতে শুরু করে। যেহেতু জাহাজটা এখনো রানিং ছিল তাই ডেভিডের অনেক বেশি কষ্ট হচ্ছিল। পানির স্রোতে ওর উপর অনেক বেশি প্রেশার পড়ছিল। সবাই ওকে চেয়ার আপ করছিল সেই পাইপ ধরে উপরে উঠে আসার জন্য। ডেভিড অনেক কষ্ট করে এবং সেই ক্যাপসুলের কাছে চলে আসে। সর্বপ্রথমে ক্রিসকে উপরে উঠায়। তখন ডাঙ্কান ওর মাথা থেকে সেই হেলমেটটা খুলে
এবং ক্রিসকে উপরে উঠিয়ে নেয়। ও সবাইকে জানায় ক্রিস এখন আর শ্বাস নিচ্ছে না, ওর হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। ও ক্রিসকে সিপিআর দিতে শুরু করে। নিজের বন্ধুকে বাঁচানোর জন্য ও পাগলের মতো করতে শুরু করে। ওর অনেক চেষ্টার পরে ক্রিস ওর চোখটা খুলে হালকা রেসপন্স করে, যার কারণে সবাই অনেকটা খুশি হয়ে যায়। কিন্তু ঠিক তখন ডাঙ্কান সবাইকে বলে অনেকটা দেরি হয়ে গিয়েছে। ক্রিসের ব্রেন 30 মিনিট অবধি অক্সিজেন না পাওয়ার কারণে ডেড হয়ে গিয়েছে। ওরা অনেকটা দেরি করে ফেলেছে। একটা মানুষ 30 মিনিট নিঃশ্বাস না নিয়ে থাকাটা একদমই ইম্পসিবল, তাও আবার পানির 300 ফিট গভীরে। শুরুতে ডেভিড ক্রিসকে তত একটা পাত্তা দিত না, ওর সাথে কথা বলতো না, ওর প্রশ্নের উত্তর দিত না, ওকে কোয়েশ্চেন করতো না। কিন্তু বর্তমানে ও ক্রিসের সাথে কথা বলা শুরু করে, ওকে নানান কোয়েশ্চেন জিজ্ঞেস করে, অনেক চেষ্টা করে ওর থেকে রেসপন্স পাওয়ার, কিন্তু অবশেষে ও হার মেনে যায়। এখানে ডাঙ্কান অনেক বেশি কান্না করতে থাকে, সবাই অনেক বেশি আফসোস করতে থাকে। কিন্তু ঠিক ওই সময় ক্রিস রেসপন্স করে। ও ডেভিডকে জিজ্ঞেস করে, ডেভিড তুমি ঠিক আছো? ওর এই রেসপন্সে সবার মুখে সবার বুকে এক অন্যরকম অনুভূতি ফিল করায়। সবাই অনেকটা খুশি হয়ে যায়। ডেভিড ওকে জড়িয়ে ধরে। জাহাজের ক্যাপ্টেন, কমান্ডার, এমনকি ইঞ্জিনিয়ার, এভরিথিং সবাই অনেক বেশি খুশি হয়। কেউই চাইবে না তাদের সহকর্মী অথবা তাদের পার্টনারকে এইভাবে মাঝ রাস্তায় ছেড়ে চলে যেতে। যাই হোক, এখানে এই মিশনটাকে অ্যাভয়েড করা হয় এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওদের 3 জনকে আবার সেই ক্যাপসুলের মধ্যে রাখা হয়, যেখানে ওদের বডিকে আবারও স্বাভাবিক অবস্থায় আনতে কয়েকদিন সময় লাগবে। আর এই কয়েকদিন ওরা এই ক্যাপসুলেই কাটাবে। এখানে ডেভিড বারবার ক্রিসের বডি চেক করে ও ঠিক আছে কিনা, আর ক্রিস ওকে ধন্যবাদ জানায় ওর জীবনটা রক্ষা করার জন্য, ওকে নতুন করে একটা জীবন উপহার দেওয়ার জন্য। ক্রিসের কাছে ডেভিড ওর কোনো বন্ধু নয়, ওর কাছে নিজের আপন ভাইয়ের থেকেও অনেক বেশি। ক্রিস হয়তো ওর হবু বউকে দেওয়া সেই কথা রাখতে পারেনি, কিন্তু হ্যাঁ, ও জীবিত ফিরেছে। এখানে ডেভিড ওকে বলে তুমি 40 মিনিটেরও বেশি সেই পানির গভীরত্বে ছিলে। একটা মানুষের এই পরিস্থিতিতে বেঁচে থাকা একদমই ইম্পসিবল, বাট উপরওয়ালা চায় তুমি আরো কিছুদিন বাঁচো। চলো রেডি হয়ে নাও, আমরা এখন বাড়ি যাব। ডেভিড গিয়ে ওর ব্যাগ খুলে সেখান থেকে একটা ফটো বের করে। আর হ্যাঁ, আমরা জানি ডেভিডের ছোট ছোট 2টা মেয়ে আছে। ও নিজেও তো মৃত্যুর খুব কাছাকাছি চলে গিয়েছিল, আর মৃত্যুর সাথে লড়াই করে নিজের জীবন বাঁচিয়ে নিয়ে এসেছে। এই এখন আমি বুঝতে পারলাম এই কাজটাকে পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস কাজ কেন বলা হয়। যাই হোক, এইখানে ক্রিস ওর হবু বউকে কল করে এবং ও খুব শীঘ্রই বাড়ি ফিরছে এটা তাকে জানায়। ওর হবু বউ ওকে বারবার জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? ক্রিস কোনো কিছুই তার কাছে শেয়ার করে না, আর সে ঠিক আছে বলে জানায়। ক্রিস ওর ভাইয়ের মতো বন্ধু ডাঙ্কানকে বিদায় জানায় এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এইদিকে ডাঙ্কান আবারও সেই চেম্বারে যায় এবং সেই চেম্বারটাকে ঘুরে ঘুরে দেখতে থাকে, কারণ আমরা সবাই জানি এই অপারেশনটাই ডাঙ্কানের লাস্ট অপারেশন ছিল। এরপর ও রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে, আর হয়তো এই ক্যাপসুলে ওর আশা হবে না, আর হয়তো এরকম জীবন যুদ্ধ নিয়ে খেলা হবে না। হ্যাঁ, এইদিকে ক্রিস ওর বাড়ি ফিরে এবং দৌড়ে গিয়ে ওর বউকে জড়িয়ে ধরে। মৃত্যুর মুখ থেকে ফিরে নিজের ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে এক অন্যরকম অনুভূতি ফিল করে। এখানে ওর হবু বউ ওকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? সবকিছু ঠিকঠাক হয়েছে? তখন ক্রিস জানায় না, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার সঙ্গী সমুদ্রের গভীরত্বে গিয়ে এমন একটা দুর্ঘটনায় পড়েছিল, তার কমিউনিকেশন লাইন, অক্সিজেন লাইন, এভরিথিং সবকিছু ছিঁড়ে গিয়েছিল। সে 40 মিনিটেরও বেশি সেইখানে পড়েছিল। আমরা তাকে রেস্কিউ করি এবং কোনো রকম তার হুঁশ ফিরিয়ে নিয়ে আসি। এখন সে তার বাড়ি চলে গিয়েছে। যদিও ক্রিস ওর বউয়ের কাছে মিথ্যা কথা বলার চেষ্টা করে, কিন্তু ওর বউ বুঝে যায় যে সে অ্যাক্সিডেন্ট হওয়া পাবলিকটা ওর নিজের জামাই। ও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখন ক্রিস ওর কাছে ক্ষমা চায় ওর কথা না রাখতে পারার জন্য, কিন্তু ও তাকে অনেক বেশি ভালোবাসে, আর এজন্যই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ক্রিস ওর বউয়ের কাছে ক্ষমা চায় আর ওর বউ ওকে ক্ষমা করে দেয়। দেন ওরা একটা হ্যাপিয়েস্ট মোমেন্ট একসাথে কাটায়। এখানে আমাদেরকে সত্য একটা ঘটনা দেখানো হয়। যেহেতু এটা একটা বাস্তব ঘটনা ছিল, এই বিষয়টা নিউজ চ্যানেলে ভাইরাল হয়। তখন অনেক মানুষ বলে 30 মিনিটেরও বেশি পানির নিচে বেঁচে থাকাটা একদমই অসম্ভব, কিন্তু ক্রিসের বেঁচে ফেরাটা একদমই মিরাকেল। হতে পারে যে পানির নিচে টেম্পারেচার অথবা সেখানে থাকা পানির চাপের কারণে ক্রিসের শরীরটা জীবিত ছিল, বাট এটার কোনো প্রপার এক্সপ্লেনেশন পাওয়া যায়নি। কিন্তু হ্যাঁ, আমাদেরকে কিছু রিয়েল ফুটেজ দেখানো হয়
হ্যাঁ, আমাদেরকে আসল ক্রিসকে দেখানো হয়, যেখানে এই কাজ থেকে ফিরে তার বউকে বিয়ে করেছিল। আর হ্যাঁ, ঠিক তার 3 সপ্তাহ পরে ওরা তাদের ফেলে আসা সেই অসম্পূর্ণ কাজটাকে আবারও সম্পূর্ণ করতে গিয়েছিল এবং সাকসেসফুলি সেই কাজটাকে সম্পূর্ণ করেছিল। আর হ্যাঁ, এই সাথে এই সত্য ঘটনার হ্যাপি এন্ডিং হয়। আই হোপ আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে এই মুভিটা খুব ইন্টারেস্টিং লেগেছে, আর এই জন্যই আপনাদের কাছে শেয়ার করা। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা অন করতে ভুলবেন না।